সালামু আলাইকুম মানে একটু বলুন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা করবো সুপার পজিশন ক্রিয়া। আমাদের সুপার পজিশন থিওরেম মনে আছে? কেউ বলতে পারবা? হ্যালো, কেউ একজন বলো তো সুপার পজিশন থিওরেমটা কি? বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার বোঝা যাচ্ছে না। বাফারিং স্যার। স্যার কথা বোঝা যায় না। আচ্ছা, স্যার কথা অস্পষ্ট স্যার। বাফারিং স্যার।
হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্পষ্ট শুনতে পাচ্ছ তো নাকি? বাফারিং নাই? না স্যার, এখন স্যার ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড নয়েজ শোনা যাচ্ছে স্যার। ব্যাকগ্রাউন্ড নয়েজ? আচ্ছা, দাঁড়াও। এখন? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা পড়বো হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমটা তো তোমরা ল্যাবে পড়ছো। আচ্ছা, তোমরা তো জানো তোমাদের যে আব্দুল মালিক স্যারের বাবা আজকে মারা গেছে, শুনছো? না স্যার, শুনিনি। না স্যার, হ্যালো, না স্যার, শোনা হয়নি। আমাদের আব্দুল মালিক স্যারের বাবা স্ট্রোক করছিলেন আর কি শনি রবিবারের দিকে। আজকে সকালে আমি অফিসে গিয়ে শুনি দেখা করছেন, চলে গেছেন। রাজশাহী মেডিকেলে ছিলেন, আমরা গেছিলাম 3 জন টিচার মিলে দেখে গেছিলাম। তো ওই সময় অবস্থা খুব বেশি ভালো ছিল না। আজকে চলে গেছেন আর কি। যাই হোক, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক জান্নাত নসিব করে। তো ঠিক আছে, আমি আজকে যেহেতু মারা গেছে শনিবারে ক্লাসটা হয়তো বা ও নিতে পারবে না। এরপরে শনিবারে আমি আবার ছুটিতে আছি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আজকে ক্লাস নেব। আজকে 6টা পর্যন্ত আসো না তোমরা আমার সাথে? না স্যার। কেন? 5টা পর্যন্ত নেন স্যার। কি সমস্যা? এই তো ল্যাব তো 4টা মধ্যে শেষ হয়ে যাবে, 5টা পর্যন্ত, 5টা 5:30 পর্যন্ত দিলেই হবে আর কি। আমি আবার একটু ঢাকা যাচ্ছি আজকে রাতে, তোমার শনিবারে ছুটি নিছি আর কি, রবিবারে হয়তো অফিস করবো। শনিবারে আব্দুল মালিক ক্লাস নেওয়ার কথা, কিন্তু ও যে মানে কন্ডিশন ক্লাস নিতে পারবে না। আচ্ছা দেখি, ঠিক আছে, আমরা চেষ্টা করি, আমরা ল্যাব আগে করি, পরে মন ভালো থাকলে ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, সুপারপজিশন থিওরেম তোমাদেরকে ল্যাবে আজকে পড়ানো হবে। সুপারপজিশন থিওরেম তোমরা এর আগে পড়ছো। এটা এদিকে যাচ্ছে না কেন? তো সুপারপজিশন থিওরেমটা কেউ বলতে পারবা? ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম আজকের এক্সপেরিমেন্টের নাম। আজকে কয় নাম্বার এক্সপেরিমেন্ট তোমাদের? স্যার 5 নাম্বার। তো আমি একটু বলি, হয়তো তোমরা অনেক আগে পড়ছো, হয়তো বা ভুলে যেতে পারো। সুপারপজিশন থিওরেমটা হচ্ছে যে আমাদের সার্কিটের একটা লিনিয়ার সার্কিটের জন্য একটা থিওরেম, যেখানে সার্কিটের যদি একাধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যেমন ধরো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স V1, এটা তো আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স V2, তাহলে ওই সার্কিটে ধরো এটা আরেকটা, এই দুইটা সোর্স, আর এগুলো হচ্ছে সার্কিট এলিমেন্ট, রেজিস্ট্যান্স অথবা ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকতে পারে। তো একাধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে, তাহলে কোন সার্কিটের কোন এলিমেন্টের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় অথবা ওই এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকে, ওই ভোল্টেজ বা কারেন্টের মান
যদি আমরা সার্কিটে আলাদা আলাদা ভাবে ওই ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাপ্লাই করে ওই কারেন্ট আর ভোল্টেজ বের করি, তাহলে দেখব যে আলাদা আলাদা ভাবে ভোল্টেজ আর কারেন্টের যে যোগফল, ভোল্টেজ গুলার যোগফল আর কারেন্টের যোগফল, তা সেই প্রথম সার্কিটের যেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একসাথে আছে ওই সময় কারেন্ট আর ভোল্টেজের সমষ্টির সমান। আরেকবার বলি, যেমন ধরো এটা একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে দেখো সার্কিট এখানে ভ্যারিয়েক আছে, ভ্যারিয়েকটা জাস্ট তোমার ভ্যারি করার জন্য ভোল্টেজটা আর অন্য কিছু না। ধরো এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স R1, এটা R2, ধরে নিলাম এটা R3, আর এই ভোল্টেজের নাম ধরে নিলাম, এটা একটা সোর্স, এই ভোল্টেজের সোর্সের মান হচ্ছে V1, এটা হচ্ছে V2, দুটো ভোল্টেজ সোর্স এবং দুটাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলো যে সোর্সের ভোল্টেজের মান অন্য কোনো সার্কিট এলিমেন্টের উপরে নির্ভরশীল না, সে নিজেই ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করতে পারে যদি ক্লোজ লুপ হয়। আর ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর, সার্কিট এলিমেন্টের উপরে নির্ভরশীল। ঠিক আছে, অবশ্যই ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগবে। ঠিক আছে, এজন্য নামই যে ডিপেন্ডেন্ট, সে ডিপেন্ড করবে। তো আমাদের থিওরিয়ামটা হচ্ছে আলাদা দুইটা সোর্স একই সাথে থাকা অবস্থায়, ধরো সাপোজ এই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ হবে, এই যদি ভোল্টেজ যদি ভালো আছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। সুইন্ডে মিউট করেন। তো যেটা বলতেছিলাম যে যদি একই সাথে দুইটা সোর্স থাকা অবস্থায় এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ সাপোজ ভি হয়, ধরো 100 ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এই দুইটা ভোল্টেজে আলাদা আলাদা ভাবে আমরা যদি ভোল্টেজটা বের করি একটা সোর্সকে রেখে, যেমন এই রেজিস্ট্যান্স এইভাবে রেখে এই রেজিস্ট্যান্স রাখবো, আর এই ভোল্টেজ সোর্সকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব, R1, R2, R3, V1। তখন ধরো এই ভোল্টেজের এই রেজিস্ট্যান্সের ভোল্টেজের মান হচ্ছে সাপোজ ধরো V1, এটা V1 পাবো। আবার যদি আমি আবার এই ভোল্টেজ সোর্সটাকে অন অফ করে এইটাকে অ্যাক্টিভ রাখি, এরকম এটাকে এখন অ্যাক্টিভ রাখবো, আর এইটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব, অর্থাৎ ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হয়, কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হয়। এটা R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে V2। তাহলে এখানে যে ভোল্টেজ পাবো, ধরে নিলাম এই ভোল্টেজের মান V2, অর্থাৎ তখন আমরা দেখব যে দুইটা সোর্স থাকা অবস্থায়, একই সাথে থাকা অবস্থায় কোন রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ, এই ভোল্টেজ 100 ভোল্ট, আর V1 থাকা অবস্থায় যদি ধরো ভোল্টেজ হয় সাপোজ 40 ভোল্ট, আর V2 অবস্থায় তখন আমি ভোল্টেজ পাবো অবশ্যই 60 ভোল্ট পাবো। এবং প্রথমের যে ভোল্ট V1 প্লাস V2, অর্থাৎ এখানে যে ভোল্টেজ 100 ভোল্ট, এই 100 ভোল্ট হবে আলাদা আলাদা ভাবে সার্কিটকে আলাদা আলাদা ভাবে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রেখে যে ভোল্টেজ বের করব তার যোগফলের সমান।
ঠিক আছে, ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2। অথবা আমরা এইভাবে বের করতে পারি যে ভোল্টেজ, আমরা যদি বলি না এখন ভোল্টেজ না বের করে আমি যদি কারেন্ট বলি, ধরো সাপোজ এখানে আমি একটা অ্যামিটার লাগিয়ে দিছি, অ্যামিটার আমি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা মেজার করব। তাহলে ধরে নিলাম এটা কারেন্ট হবে আই, ধরো সাপোজ 10 অ্যাম্পিয়ার হয়েছে, সাপোজ ধরে নিলাম। এখানে তখন একটা সোর্স থাকা অবস্থায় আমি এখানে কারেন্ট মেজার করে I1 দেখলাম, এখানে 3 অ্যাম্পিয়ার পেলাম। পরে আমি এই সোর্সকে অ্যাক্টিভ রেখে এখানে কারেন্ট মেজার করে দেখব এখানে আমি 7 অ্যাম্পিয়ার পাবো। অর্থাৎ টোটাল প্রথমে যে দুইটা সোর্স থাকা অবস্থায় 10 হবে, এরপর আলাদা আলাদা ভাবে যে কারেন্ট সার্কিটের সোর্স থাকা অবস্থায় বের করে দেখব যে একই সাথে থাকা অবস্থায় যে কারেন্ট এবং আলাদা আলাদা ভাবে থাকা অবস্থায় দুইটা কারেন্ট যদি যোগ করি তাহলে আমি আগে একই সাথে থাকা অবস্থায় যে কারেন্ট এটা সমান হবে। ভেরি সিম্পল থিওরিয়াম, বুঝতে পারতেছ? অর্থাৎ সার্কিট এলিমেন্টের কানেকশন এগুলা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, যেটা যেভাবে আছে ওভাবেই রাখতে হবে। R1 R2 R3 এ চেঞ্জ করা যাবে না। জাস্ট আমি ভোল্টেজটাকে সোর্সটাকে আলাদা আলাদা ভাবে আমি মেজার করব, আলাদা আলাদা জন্য ভোল্টেজ কারেন্ট মেজার করব, তাহলে আমার এই ভোল্টেজের ভ্যালু বের হয়ে যাবে। তো এটা হচ্ছে সুপারপজিশন থিওরিয়াম। তো আমরাও ল্যাবে এই ঘটনাটাই চেক করব। আমরা কারেন্ট ভোল্টেজ দিয়েও চেক করা যাবে, কারেন্ট দিয়েও চেক করা যাবে। আমরা ভোল্টেজ দিয়ে চেক করছি, কারেন্ট দিয়ে চেক করছি। তো কারেন্ট দিয়ে চেক করার জন্য জাস্ট আমি এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিয়েছি, আর কিছু না। আর এগুলো ভ্যারিয়েক হচ্ছে এই ভোল্টেজটাকে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ এখানে দিব, ভোল্টেজটাকে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ দেওয়ার জন্য ভ্যারি করে এই ভোল্টেজটা দিচ্ছি, আর কিছু না। এটা থাকা না থাকা একই কথা, কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি। দেখো প্রথমে আমরা এই সোর্সটাকে অফ করে দিয়েছিলাম, এটাকে শর্ট করে দেওয়া, আর এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখছি, তখন এই I1 পাবো। এরপরে আবার এটাকে রাখবো, এটাকে অফ করে দিব। অফ করে দেওয়া মানে হচ্ছে শর্ট করা। ভোল্টেজ সোর্স মাস্ট বি শর্টেড এন্ড কারেন্ট সোর্স মাস্ট বি ওপেন। ঠিক আছে, তাহলে কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স যেহেতু আছে এখানে শর্ট করে দিছি, আর এখানে ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ রাখছি। এই হচ্ছে আমাদের, তখন এখানে একটা কারেন্ট পাবো I2, এবং এই দেখবো যে এখানে যে কারেন্ট আসবে এই কারেন্ট যোগফল আমাদের এই মেইন কারেন্টের সমান হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন ভ্যারিয়েকটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা এসি সোর্স দিয়ে এই আমাদের এক্সপেরিমেন্টটা করছি। এসি সোর্সে তো 230 পর্যন্ত সাপ্লাই থাকে। তো আমরা ভ্যারিয়েক দিয়ে দিছি যাতে আমরা বিভিন্ন সোর্সের জন্য আমরা ভ্যালু বের করব, মানে বিভিন্ন ভোল্টেজের জন্য আমরা ভ্যালু বের করব। প্রথমে আমরা 100 ভোল্টের জন্য আমরা দেখছি, চেক করছি 100 ভোল্টের জন্য টোটাল কারেন্ট কত হয়। তো 100 ভোল্টের জন্য দেখলাম টোটাল কারেন্ট হয় 1.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর I1 হয় 0.48, I2 হয় 0.59। অর্থাৎ যদি আমরা লাস্টে ক্যালকুলেট করি এই টোটাল কারেন্ট কত হয় ক্যালকুলেটে, তাহলে 0.48 প্লাস 0.59 এটা সমান হবে 1.07। এরপরে এই দুইটা করো, তাহলে 9 আর 7 16, 1.60, এটা হবে 2.22। এটা অ্যাম্পিয়ার ক্যালকুলেটেড। জাস্ট কিছুই না, আমরা কানেকশন দেওয়ার পরে, এখানে কানেকশন দেওয়ার পরে আমরা ভ্যারিয়েকটাকে ভ্যারি করব 100 ভোল্টের জন্য। আমাদের প্রথমে কাজ হচ্ছে এটুকু কানেকশন দেওয়ার পরে, প্রথম সার্কিট কানেকশন দেওয়ার পরে আমি ভ্যারিয়েক দিয়ে ভ্যারি করব।
ভ্যারি দুইটা ভোল্টেজের মানই আমি কি রাখবো, V1 V2 দুইটা ভোল্টেজের মানই আমি 100 ভোল্ট রাখবো। ঠিক আছে, এই V1 আর V2 দুইটা ভোল্টেজের মানই আমি 100 ভোল্ট রাখবো। সোর্স ভোল্টেজের মান 100 ভোল্ট রেখে আমি দেখব এই কারেন্টের মান কত। দেখলাম আমি এই কারেন্টের মান 1.1 অ্যাম্পিয়ার। এরপরে আমি এই দুইটা ভোল্টেজ সোর্সই আবার ভ্যারিয়েক দিয়ে ভ্যারি করে আমি ভোল্টেজের মান করব 150। 150 যখন করব তখন এই টোটাল কারেন্ট যেটা বের হবে এটা হবে 1.65। সিমিলারলি যখন আমি 200 দেব ভোল্ট তখন আমি দেখব কারেন্টের মান হচ্ছে 2.3। ঠিক আছে স্যার দুইটা ভোল্টেজ সোর্স কি স্যার আলাদা আলাদা ভাবে 100 না দুইটা মিলাই 100 স্যার? দুইটা ভোল্টেজে আলাদা আলাদা ভাবে 100 ভোল্ট দিব, বুঝতে পারছো? যদি এভাবে বলি, একটা যদি V1 বলি, একটা যদি V2 বলি, V1 ও 100 V2 ও 100, সুবিধার জন্য এইভাবে লিখতে পারো V1 V2 দুইটাই আমাদের কি ভোল্ট, আর দুইটাই আমার 100। যদি এটা 100 এটা 100, এটা আমাদের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেটরের সুবিধার জন্য, যে এখানে 100 দিয়ে এখানে 50 দিতে পারবো, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই কানেকশনটা যেটা দুইটা সোর্সে থাকা অবস্থায় এইখানে এই সোর্সটাকে অফ করে দেব, ডিঅ্যাক্টিভেট করে দেব। ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করতে হলে শর্ট করে দিতে হয়, আর এখানে অন রেখে আমি এই ভ্যারিয়েক্টরকে ভ্যারি করে প্রথমে 100 ভোল্টের জন্য I1 কত এটা বের করব। দেখব যে এখানে আসতেছে 0.48, পরে দেখব যে 150 এর জন্য কত 100.7 আসবে, 200 ভোল্টের জন্য কত 1 অ্যাম্পিয়ার আসবে। তাহলে এই সার্কিটের কানেকশন শেষ, এই সার্কিটের কানেকশন শেষ। I1 এর ভ্যালুগুলো পাবো বিভিন্ন ভোল্টেজের জন্য। এরপরে আমরা 3 নাম্বার সার্কিট আমরা কানেকশন দেব। এই সার্কিটের কানেকশন দিয়ে আমরা এই সোর্সের জন্য কারেন্টটা বের করব। এখানে আমরা ভ্যারি করব, দেখো এটা এখন অফ করে দিছি, ডিঅ্যাক্টিভেট শর্ট, এটাকে ভ্যারি করে 100 150 200 এর জন্য আমরা I2 I1 I2 বের করে দেব। লাস্টে আমরা খেয়াল করতেছি, দেখো টোটাল কারেন্ট আমার ছিল 1.1, 100 ভোল্ট যখন ছিল 1.1, এখানে আসছে 1.07, একটু কমে গেছে। আর 1.65 ছিল 150 ভোল্ট সাপ্লাই দেওয়ার সময়, এখানে 1.60 আসছে, কিছু কম আছে, কিছু এরর হবেই, একেবারে একুরেট হয় না। 2.3 অ্যাম্পিয়ার ছিল আমাদের টোটাল কারেন্ট ফার্স্ট সার্কিটে, এখানে 2.22। ঠিক আছে, কিছু আমরা দেখতেছি যে একেবারে একুরেট আসে না, কিন্তু থিওরিটিক্যালি একেবারে একুরেটই বলতে হবে। প্র্যাকটিক্যালি একুরেসি না হওয়ার জন্য অনেক কারণ আছে, এই জিনিসগুলো তোমাদের অনেকবারই বলা হয়েছে বিগত ল্যাবগুলোতে। তো এই কারেন্টগুলাই থাকে। এরপরে তোমাদের যে কাজ এটা হচ্ছে, এখানে তোমাদের পার্সেন্টেজ অফ এরর বের করতে হবে। এখানে পার্সেন্টেজ অফ এরর আরেকটা বক্স করে পার্সেন্টেজ অফ এরর বের করব। এটা কিভাবে বের করবা জানো, যে আগের যে ভ্যালু ছিল যে I টোটাল কারেন্ট, আর এখানে যে ক্যালকুলেটেড, অথবা এটাকে মেজার্ড বলতে পারো, IM মেজার্ড, যেটা মেজার করতেছি, এটাকে পরম মান চিহ্ন দিবা, অ্যাবসলিউট ভ্যালু দিবা যাতে নেগেটিভটা থাকে না, ভাগ দিবা IT দিয়ে, গুণ দিবা 100 দিয়ে, বাস। তাহলে কত এরর, এটা থেকে কত ফ্লাকচুয়েট করতেছে, এটার রেসপেক্টে কত এটা চেঞ্জ হচ্ছে, এরর কত হচ্ছে, এটা বের হয়ে যাবে। এই ভ্যালুগুলো, এরর প্রত্যেকটা ভ্যালু তোমরা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিবা, এটা তোমাদের কাজ। ঠিক আছে, ভালো। কারো কোনো কোশ্চেন আছে, বুঝো না এমন কিছু আছে? আমি তো টেবিলটা থেকে শুধু টেবিলটাই বসাই দিলে হবে, ক্যালকুলেশন কি দেখাবো? ক্যালকুলেশন তো নাই, ক্যালকুলেশন কি করব? ক্যালকুলেশন পরীক্ষা হলে করিব, কম্পিউটার।
এররটা এখানে সূত্রের মধ্যে এখানে বসে লিখে দিও যে এররটা ইকুয়েশনটা লিখে দিও। এক্সপেরিমেন্টে তো আর ক্যালকুলেশন থাকে না, আমাদের ফার্স্ট ইয়ার বেসিক সার্কিটে তো ক্যালকুলেশন খুব বেশি নাই। I1 আর I2 যোগ করতেছে, এটা আর কি দেখাবা, দেখাইতে পারো। বেসিক জিনিসটা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। জি স্যার। এটাই আমাদের আজকে থিওরিয়াম, খুবই সহজ একটা থিওরিয়াম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিওরিয়াম। বলি না বলেই নয়। দেখো, সার্কিট সলভ করতে গেলে, যদি আমরা সার্কিট সলভ করতে যাই, তো তোমরা জানো যে একটা সোর্স যদি থাকে, তো সার্কিট সলভ করতে গেলে এই তোমার কেভিএল, কেসিএল, আবার এখানে দেখো কারেন্ট ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুল, এগুলো সহজেই অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? কিন্তু একাধিক সোর্স যদি হয়, তখন কিন্তু এখানে আর কারেন্ট ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করা যায় না। কারণ সার্কিটের কোন অংশে কত কারেন্ট, কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ওভারঅল ক্যালকুলেশন করা ছাড়া বের করা যায় না, বোঝা যায় না। কিন্তু এখানে বোঝা যায়, এখানে কারেন্ট এদিক দিয়ে যাবে, মাস্ট এদিক দিয়ে যাবে, এখানে একটা যেহেতু সোর্স আছে, প্লাস দিয়ে কারেন্ট যাবে, দুই ভাগে ভাগ হবে, আবার এদিক দিয়ে যাবে, জাস্ট একদম বোঝা যায়। তার মানে এখানে ইজিলি কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করা যাবে, কত কারেন্ট পাবে এটা অ্যাপ্লাই করে বের করা যাবে। কেসিএল দিয়ে কেভিএল দিয়েও করা যাবে, যেভাবে কিছু করা যাবে। কিন্তু এখানে কিন্তু আর কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার ফেলা যাবে না। হ্যাঁ, কেভিএল দিয়ে ফেলা যাবে, কেভিএল দিয়ে করা যাবে এটা, কিন্তু এটা অনেক কমপ্লিকেটেড হবে। হ্যাঁ, এই জন্য সার্কিট সলিউশন করার সময় সার্কিটটাকে ইজি করার জন্য আমরা সুপারপজিশন থিওরিয়াম ইউজ করতে পারি। এটা তো একটা ছোট সার্কিট, এটা তো সার্কিট তো নরমালি আরো অনেক কমপ্লিকেটেড থাকে, কমপ্লেক্স থাকে। তো যেগুলোকে আমরা যদি আরো ক্যালকুলেশন করতে চাই, কারেন্ট, পাওয়ার, ভোল্টেজ বের করতে চাই, তখন কঠিন হয়ে যায়। যার কারণে যদি সুপারপজিশন থিওরিম অনুযায়ী আমরা সার্কিটটাকে রিডিউস করে ফেলি, সোর্সটাকে কমিয়ে দেই, তাহলে আর নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এগুলো অ্যাপ্লাই করার দরকার হয় না। নরমালি সিডিআর, ভিডিআর, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। আদারওয়াইজ নোড অ্যানালাইসিস মাস্ট করতে হবে, নোড অ্যানালাইসিস করতে হবে, বা মেশ অ্যানালাইসিস, অথবা এমন হতে পারে সুপার নোড অ্যানালাইসিস, মেশ, সুপার মেশ অ্যানালাইসিস, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যানালাইসিস মেথড আমাদের, টেকনিক আমাদের ব্যবহার করতে হবে একাধিক সোর্স থাকলে। এখন সোর্স তো দুইটা, সোর্স তো আরো থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। তো এটা একটা বড় একটা সুবিধা। ডিসি তে এটা একটা সুবিধা। আমি তোমাদেরকে ক্যাপাসিটর, থ্রি ফেজ সার্কিট পড়ানোর পরে এই এসি সার্কিটের জন্য বিভিন্ন ধরনের থিওরিয়াম কিভাবে অ্যাপ্লাই করে, এটা আমি তোমাদেরকে পড়াবো। এটা আমরা ভাগ করে নিয়েছিলাম, আমি পড়াবো এটা। তো এখানে আমরা দেখবো যে সুপারপজিশন থিওরিয়ামে আরো কিছু বেনিফিট আছে। যদি একটা সার্কিটে দেখো, এখানে কিন্তু দুইটাই এসি, যদি একটা ডিসি হয় আর একটা এসি হয়, তখন কিন্তু সার্কিটকে সুপারপজিশন থিওরিয়াম ছাড়া অন্য কোনো থিওরিয়াম দিয়ে এই সার্কিটকে সলভ করা যাবে না। বুঝতে পারছো? ওই জন্য এটা মনে রাখবা মাস্ট, যে সার্কিটে যদি একাধিক সোর্স থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এবং একাধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্সের একটা সোর্স ডিসি আর একটা সোর্স এসি, তখন ওই সার্কিটকে আমরা সুপারপজিশন থিওরিয়াম দিয়ে সলভ করতে হবে মাস্ট। এছাড়া অন্য কোনো টেকনিক দিয়ে, নোড, মেশ, সুপার নোড, সুপার মেশ থিওরি, থেভেনিন থিওরিয়াম, কোনো কিছু দিয়েই এই সার্কিটকে সলভ করা যাবে না। মাস্ট কোন সুপারপজিশন। সময় স্যার বললেন স্যার, কোন সময়? যখন সার্কিটে একটা ডিসি সোর্স আর আরেকটা সোর্স এসি হবে। বুঝতে পারছো? ডিসি সোর্স, এসি সোর্স সার্কিট একসাথে থাকবে, তখন সুপারপজিশন থিওরিয়ামই একমাত্র রাস্তা। অথবা যদি এমন হয় যে একটা ডিসি সোর্স, অর্থাৎ ডিসি সোর্স আর হচ্ছে এসি সোর্স,
আবার এমন হতে পারে এসি সোর্সে দুইটা এসি সোর্স এবং একটা এসি সোর্সের ফ্রিকোয়েন্সি f1 আরেকটা এসি সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে f2। অর্থাৎ একটা সোর্স এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, ধরো আরেকটা সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ। তো ফ্রিকোয়েন্সি যদি আলাদা হয় তখনও এই সুপারপজিশন থিওরেম ছাড়া আর কোনো রাস্তা নেই। সুপারপজিশন থিওরেম দিয়ে আমাদেরকে সার্কিটকে সলভ করতে হবে, এছাড়া কোনোভাবেই সার্কিটকে সলিউশন করা যাবে না, কোনো থিওরেমে অ্যাপ্লাই করা যাবে না। এইটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন সুপারপজিশন থিওরেমের, মনে রাখবা। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, না থাকলে আমরা ভিডিওতে যাব। স্যার আপনি টেবিল দেখালেন, ওখানে কি শুধুমাত্র আইএম আমরা যোগ করে দিব, বাকি সবগুলো ওরকমই থাকবে স্যার? হ্যাঁ, এখানে তুমি V1 V2 দিয়ে দাও, দুইটা সোর্সের ভোল্টেজ 100, এটা চারটা V1 দাও, V2 দাও, IT দাও, টোটাল কারেন্ট I1 I2, আর এটা তোমরা করবা। এটা তো করে দিলাম 1.07 1.60 2.22, আর এইটা তোমরা ক্যালকুলেট করে বের করবা এই সূত্র দিয়ে, দেখবা এটা কত পার্সেন্ট আসতেছে। আর এই সার্কিটটা সলভ করে কি I1 আর I2 এর ভ্যালুগুলো আসছে? হ্যাঁ, সার্কিট সলভ করে আসবে কেন? এই যে প্রথম সার্কিটের জন্য যে অ্যামিটার লাগিয়ে দিছি, আমাদের তো এখানে ল্যাবে যখন করব তখন তো সার্কিট সলভ করার দরকার নেই, বুঝতে পারতেছো? তখন তো আমার অ্যামিটারই আছে। আমি সার্কিট সলভ করব তখনই যখন আমার অ্যামিটার ভোল্টমিটার থাকবে না, ঠিক আছে? অ্যামিটার ভোল্টমিটার ওয়াট মিটার আছে, কারেন্ট ভোল্টেজ পাওয়ার যে কোনো কিছু বের করতে পারি। তো এই কারেন্টগুলো আমরা অ্যামিটার দিয়ে বের করছি, কারণ অ্যামিটার আমরা কারেন্ট দেখো রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়ে দিছি। আর সার্কিট কোনো সলভ করার দরকার নেই, এবং কত রেজিস্ট্যান্স আছে এগুলো আমার জানার দরকার নেই। যেমন এটা এই রেজিস্ট্যান্স 100 মানে 100 ওহমের রেজিস্ট্যান্স ইউজ করছি আমরা, 37 ওহম রেজিস্ট্যান্স ইউজ করছি, 108 ওহম মানের রেজিস্ট্যান্স ইউজ করছি। অর্থাৎ এটা রেঞ্জ 100 0 থেকে 100 পর্যন্ত আমি করতে পারি। এখন এইটা যে অ্যাকচুয়ালি কত রেজিস্ট্যান্স এটাও আমার জানার দরকার নেই, ঠিক আছে? কারণ ওইটা জানা আমার বিষয় না। হ্যাঁ, যদি তোমাদের থিওরিটিক্যাল কোনো পরীক্ষা সিটি করে ফাইনাল এক্সাম, তখন আমাদেরকে এই কারেন্ট যদি তোমার ক্যালকুলেট করে বের করতে হবে, তখন তোমাদেরকে অবশ্যই এই রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু কত রেজিস্ট্যান্স আমাকে দিয়ে দিতে হবে, তখন তোমাদেরকে ক্যালকুলেট করে এই কারেন্ট ভোল্টেজ এগুলো বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? যদি না থাকে আমরা ভিডিওতে চলে যাই, যদি থাকে তাহলে আরো বলতে পারবো, সমস্যা নাই। আমি আছি এখনো, দেখো তোমাদের কোশ্চেন আছে কিনা। আমার ভিডিও তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই জিনিসগুলো। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদেরকে আমি একটু বলি, এটা না বললেই নয়, এটা একটু বলবো। এটা হচ্ছে আমরা ল্যাবে যেখানে দুইটা যে সোর্স ব্যবহার করব, খেয়াল করো,
আমরা ল্যাবের মধ্যে যে দুইটা সোর্স ব্যবহার করব, দেখো এই যে V1 আর হচ্ছে এই যে V2, ঠিক আছে? এই দুইটা সোর্স যে ব্যবহার করব, এই দুইটা সোর্স অবশ্যই আমরা ল্যাবের মধ্যে মানে একটা সোর্স দিয়েই আমরা এই দুইটা কানেকশন দিব, ঠিক আছে? তুমি কিন্তু আমরা ল্যাবের মধ্যে এই V1 থেকে এটা দিতে পারি, এখানে দিতে পারি, আর এখানে যে সোর্সটা, দুইটা সোর্সের মানই তো আমরা 100 ভোল্ট করে নিয়েছি, ঠিক না? তো আমরা কিন্তু আলাদা আলাদা সোর্স, ধরো আমাদের টেবিল আছে, যে টেবিল থাকে, তো এই টেবিলে একটা ডিসি সাপ্লাই থাকে প্লাস মাইনাস, আবার এই টেবিলের মধ্যে তোমার ডিসি সাপ্লাই থাকে প্লাস মাইনাস। তো আমরা কিন্তু কানেকশন দেওয়ার সময় রেজিস্ট্যান্স আমরা এখান থেকেও প্লাস মাইনাস দিতে পারি, আবার এখান থেকে বাকিটাও দিতে পারি, কোনো সমস্যা নেই, একই সোর্স। কিন্তু আমরা সুবিধার জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়া তো জরুরি না, কারণ যেহেতু আমাদের সোর্স একই মানের সোর্স ইউজ করলে আমরা এই সোর্সটাকে এখানে কানেকশন দেওয়ার পরে, অর্থাৎ এইখানে যে রেজিস্ট্যান্স এটা তো সোর্সে গেছে, এটার মানে 100 ভোল্ট, ওইখান থেকে ওখানে না গিয়ে এটা যদি আমরা এখানে লাগিয়ে দেই না, একই কথা। আর এটা এখানে না গিয়ে এখানে যদি লাগিয়ে দেই, তাহলে আমাদের একই সোর্স দিয়ে আমরা দুইটা সোর্সের কাজ চালাতে পারি। এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা বলো? আমার কথাটা বুঝতে পারছো? আর একটু বলতে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে আমরা তো দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করব, দুইটা ভোল্টেজ সোর্স একই মানের ইউজ করব। একই মানে ইউজ করার কারণ হচ্ছে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়েই দুইটা ভোল্টেজ সোর্সের কানেকশন দিব, বুঝতে পারছো? অর্থাৎ যে এইটা যে এই যে ভোল্টেজ সোর্স, একটা এই 100 ভোল্ট ধরো এই ভোল্টেজ সোর্সটা, এই যে এইটা তো আমরা কানেকশন দিছি এখানে রেজিস্ট্যান্সের এখানে কানেকশন দিছি, ঠিক আছে? তো এই R2 যেটা R2 থেকে আবার ওই ভোল্টেজ সোর্সে যাইতে হবে V2। তো যেহেতু আমাদের এখানে একটা সোর্স আছে এবং এই দুটো ভোল্টেজ সোর্সের মান একই, তো এইখান থেকে যে পয়েন্টটা কানেকশনটা আমরা এই আগের সোর্সের যে জায়গায় আমরা নিয়ে আসবো, অর্থাৎ এটা এখানে নাই, এখানে হবে অ্যাকচুয়ালি। যদি আমি ড্র করি, অর্থাৎ এই রেজিস্ট্যান্স থেকে এইদিকে না গিয়ে এখান থেকে আমরা এইখানে এই পয়েন্টটাতে নিয়ে আসবো, এখান থেকে এখানে না গিয়ে, কারণ সোর্স তো এটা একই সোর্স, এই পয়েন্টটাকে এইখানে এই নবের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমার আলাদা সোর্স, আলাদা কোনো সোর্স সার্কিট কানেকশন দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? অর্থাৎ একটা সোর্স দিয়েই আমি দুইটা সোর্সের কানেকশন দিব। আর যদি আমি এই কাজ করতাম যে এই সোর্সটা যখন আমি এই সোর্সটাকে অফ করে দিব, তখন আর এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিব, আর সোর্স একটা সোর্সে আমি রাখবো, তখন আর এই R1 কে এখানে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে এখানে না জরুরি না, এখান থেকে এখানে না জরুরি না, এটা তো শর্ট করে দিলেই হবে। সিমিলারলি যখন এই ভোল্টেজ সোর্স থাকবে, এটা থাকবে, তখন আমি R2 এর সাথে R2 কে আর এদিকে নিয়ে না নিয়ে R2 কে শর্ট করে দেব এটার সাথে, ঠিক আছে? আর এই এখান থেকে আমরা আগের যেটা ছিল এটা থাকবে, বুঝতে পারছো? এই জিনিসটাকে বুঝতে পারছো নাকি বলো? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, কেউ একজন বলো তো আমি এটা কি বলছি, কেন আমরা একটা সোর্স দিয়ে দুটো সোর্সের কাজ চালাতে পারি, বলো তো, কেউ একজন বলো। তোমাদের এখানে তো সিরাজগঞ্জের 4 জন না আছো, 4 জন না 5 জন? সিরাজগঞ্জের কেউ একজন বলো। কেউ নাই সিরাজগঞ্জের? ল্যাবরেটরি স্যার। হ্যাঁ বলো। স্যার ল্যাবে তো আমরা দুইটা ভোল্টেজ সোর্স পাচ্ছি না, তার কারণে একটা কি না হচ্ছে না 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 দুইটা হিসেবে পাচ্ছি, ল্যাবে আছে,
কিন্তু দুইটা টেবিল, দুইটা কানেকশন টেবিল লাগবে দুইটা, বুঝতে পারছো? আমাদের ল্যাবে ভোল্টেজ সোর্স নাই তা না, আমাদের ল্যাবে আমি বলি এই যে দেখো এটা একটা টেবিল, এটা আরেকটা টেবিল, এরকম ল্যাবে অনেকগুলো টেবিল আছে, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা গ্রুপ কাজ করে। তো এক টেবিলে ভোল্টেজ সাপ্লাই একটা, ডিসি সাপ্লাই একটাই থাকে, আর এসি সাপ্লাই থাকে তোমার একটা, এসি সাপ্লাই থাকে এরকম একটা, বুঝতে পারতেছো? এরকম এসি সাপ্লাই থাকে একটা, এটা ডিসি এটা এসি, এক টেবিলে এরকম একটাই থাকে, আবার আরেক টেবিলে থাকে। তো তুমি যদি এখানেই কানেকশন, এক টেবিলে আমরা কাজ করি, তো এক টেবিলে এইখান থেকে যদি আমি যদি এখান থেকে একটা কানেকশন দেই, ধরো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, তাহলে এইখান থেকে আমার একটা কানেকশন নিয়ে আসতে হবে, এখানে একটা দিতে হবে, এটা নিয়ে এই ডিসি সোর্সে লাগাইতে হবে, এটা নিয়ে এখানে লাগাইতে হবে। তো দুইটা টেবিলে বড় তার লাগবে অনেক, বুঝতে পারছো? কিন্তু এত দুই টেবিলে এত বড় তার নিয়ে কাজ করার কি দরকার? যদি একই তো জিনিস, যদি আমরা এই সোর্সটাকে এখানে না লাগিয়ে এখানে লাগাই দেওয়া, কোনো সমস্যা নাই, এটা এখানে লাগাই দাও, তাহলে আর এইটার দরকারই নেই। এটাই যে আর কিছু না। হ্যাঁ বলো, তুমি কি বলতে ছিল বলো। সিরাজগঞ্জ, তোমার নাম কি? হ্যালো, আচ্ছা মুন্সিগঞ্জের কেউ আছো? হ্যালো, তুমি কি আছো আমার সাথে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। মুন্সিগঞ্জের কেউ আছো? মুন্সিগঞ্জে তো একদম ছিলাম মনে হয়, পরিচয় দিছিলাম। নাই? রংপুরের কেউ আছো? এখন কেউই বলবে না। আচ্ছা, ঠিক আছে, দরকার নাই। আর আমরা ভিডিওতে চলে যাই। এই জিনিসগুলো আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন কথা বলতেছি। দেখো সার্কিট ডায়াগ্রামে দেখো, প্রথমে এসি সোর্সের একটা ফেজ থেকে ভ্যারিয়েকে যাবে, নিউট্রাল থেকে একটা ভ্যারিয়েকের নিউট্রাল টার্মিনালে যাবে, ভ্যারিয়েকের পজিটিভ টার্মিনাল থেকে রেজিস্ট্যান্সে যাবে R1 100 ওহম, ওইখান থেকে দেখো একটা, ওইখান থেকে R3 হয়ে যা এমিটার হয়ে চলে আসবে ভ্যারিয়েকের নিউট্রালে, ঠিক আছে? আরেকটা যাবে R2 হয়ে আরেকটা সোর্সে, ঠিক আছে? এখন এই সোর্সটা তো এই সোর্সই, তার মানে R2 হয়ে চলে আসবে এইখানে, আর এমিটারের এইখান থেকে, এমিটার থেকে এখানে এই পয়েন্টে না গিয়ে এখান থেকে চলে আসবে এই পয়েন্টে, কারণ একই সোর্স, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে তখন আমাদের সার্কিটটা কানেকশন হয়ে যাবে। স্পিড কমে গেছে কেন?
এই যে দেখো এটা হচ্ছে আমার এসি সোর্স, তিনটা ফেজ আর একটা নিউট্রাল। এই ফেজ থেকে প্রথমে আমার ভ্যারিয়েকে চলে যাবে। এই যে একটা কালো তার দেখো, কালো তার চলে আসতেছে ভ্যারিয়েকে। এই যে ভ্যারিয়েকের কালো পয়েন্টে, সরি উপরে পজিটিভ। নিউট্রালে দেখো এই যে লাল একটা তার, এই লাল তার চলে যাবে, এটা চলে যাবে এই যে নিউট্রালে। এই যে নিউট্রাল, এই যে নিউট্রালে। এখন পজিটিভ থেকে তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের কেউ জি একটু স্যার। রেসপন্স করবা, রেসপন্স না করলে তো আমি মনে করবো যে অনেক সময় জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তার মানে ভ্যারিয়েক কানেকশন চলে গেল। এখন দেখো এই ভ্যারিয়েক থেকে রেজিস্ট্যান্স হয়ে দুটো কমন রেজিস্ট্যান্সের পয়েন্টে যাবে। দেখো R1 এর ডাইরেকশন হবে যাবে, ভ্যারিয়েক থেকে শুরু হবে। এই যে দেখো এই যে ভ্যারিয়েক থেকে তোমার একটা তার বের হচ্ছে, এই যে কালো তারটা বের হচ্ছে দেখো, এই যে কালো একটা তার চলে গেছে দেখো, এই যে 100 ওহম রেজিস্ট্যান্সে 100 ওহম। 100 ওহম থেকে আরেকটা তার যে বের হচ্ছে, এই যে দেখো যে এটা বের হয়ে চলে যাবে আরেকটা রেজিস্ট্যান্সে, ওই যে এই রেজিস্ট্যান্সে, এটা R2, ঠিক আছে। এখান থেকে এই যে R3, R1 থেকে R3 37 ওহম রেজিস্ট্যান্সে গেছে, ওখান থেকে অ্যামিটার হয়ে নিউট্রালে যাবে। এই যে দেখো এই যে আরেকটা পয়েন্ট থেকে এই যে দেখো অ্যামিটার, এই অ্যামিটার হয়ে, অ্যামিটারের পাস স্কেলে কানেকশন দেওয়া আছে, অ্যামিটার হয়ে এটা যাবে হচ্ছে ভ্যারিয়েকের নিউট্রালে, ঠিক আছে, ভ্যারিয়েকের নিউট্রালে। আর সোর্স আমরা একটাই রাখতেছি। এখন অ্যামিটার হয়ে নিউট্রালে। এখন এইখান থেকে দেখো এই যে এইখান থেকে এই রেজিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে তো একটা রেজিস্ট্যান্স এম এ অ্যামিটারে নিউট্রালে গেছে, ঠিক আছে। ওই পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স হয়ে চলে যাবে হচ্ছে কোথায়, আরেকটা সোর্সের পজিটিভ টার্মিনালে। আর যেহেতু এটা একই সোর্স, এটা R2 টা ওই আগের জায়গায় চলে যাবে, R2 হয়ে ওখানে চলে যাবে। এই যে দেখো এই যে এই পয়েন্ট থেকে একটা তার চলে যাবে এই যে রেজিস্ট্যান্স R2 তে, ঠিক আছে। এটা R2 108 ওহম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে চলে যাবে তোমার ভ্যারিয়েকে সোর্সে পজিটিভ টার্মিনালে। দেখো কালো তারটা, এই যে কালো তারটা দেখো, এই যে উপরে চলে গেছে ভ্যারিয়েকে, এখানে চলে গেছে, ঠিক আছে। এই যে উপরে এখানে চলে গেছে। এরপরে সোর্সে গেছে, আর এইখান থেকে তো এই অ্যামিটার হয়ে দেখো এই অ্যামিটার থেকে তো একটা জিনিস তোমার দেখো
এই জিনিসটা তো একই পয়েন্ট, একই নোড। এখান থেকে যদি এখানে যায়, এটা তো একই নোড, আর এখানে তো একটা নোড কানেকশন দেওয়াই আছে, এই জন্য আর এটা দেওয়া জরুরি না। ঠিক আছে, খেয়াল করো, এখান থেকে তো আমি নিউট্রাল একটা কানেকশন নিয়েছি, তো এখান থেকে তো নিউট্রালে যদি কানেকশন নেই, তাহলে এটা তো এটার সাথে এখানেই নেব, প্যারালালি হবে। একটা তো আছে, এই জন্য আরেকটা এখানে একটা কানেকশন নেওয়া জরুরি না, দরকার নাই। এখন এখন আমরা সোর্স ভোল্টেজকে ভ্যারি করব। এখন আমরা সাপ্লাই দিব। সাপ্লাই দিয়ে আমরা এই টোটাল কারেন্টটা বের করব। এই সাপ্লাই দিয়ে দিছি, এসি সাপ্লাই সুইচ। এই সাপ্লাই দেওয়া হয়, এই সাপ্লাই দেওয়া হইলো আবার এটা হচ্ছে ভ্যারিয়েক, এটাকে আমরা ভ্যারি করব। এটাকে প্রথমে আমরা 100 ভোল্ট করব, আর 100 ভোল্ট করার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স এই ভ্যারিয়েকের সাথে কি করব, প্যারালাল লাগিয়ে দিব। তাহলে আমরা ভোল্টেজটা চেক করতে পারবো। এই যে ভ্যারিয়েকটাকে চেঞ্জ করে করে আমরা ভোল্টেজের মান 100 ভোল্ট করতেছি। একশো ভোল্ট। এখন আমরা টোটাল কারেন্টটা দেখবো কত। টোটাল কারেন্ট হচ্ছে দেখো 1.1, 5 স্কেলে আছে, তো নিচেরটা দেখবো। একশো ভোল্টের জন্য আমরা নিছি। এখন আমরা 150 এর জন্য ডাটা নেব। একশো 50, মানে 150 এর জন্য আমরা কারেন্ট পাবো দেখো 1.7 অথবা 1.65 বলতে পারি, 5 এর স্কেলে আছে। জি স্যার। এখন
200 ভোল্ট করবো আমরা, ভেরিয়েটাকে ভেরি করে। দুশো ভোল্ট আর কারেন্ট হচ্ছে 2.25 অথবা 2.3 বলা যায়। 2.3 কাছাকাছি। এখন আমরা দেখো নিচের সার্কিটটাকে কানেকশন দিব। নিচের সার্কিটে কানেকশন দেব। এখানে জাস্ট ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেব। R1 থেকে সরাসরি নিউট্রালে নিয়ে গেছি। R1 থেকে সোর্সে না নিয়ে সরাসরি নিউট্রালে নিয়ে গেছি, অর্থাৎ সোর্স V1 ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই সাপ্লাই দিয়ে দিছি। সাপ্লাই দিয়ে দিব। সাপ্লাই দিয়ে ভোল্টেজ ভ্যারি করে আমরা 100 ভোল্টের জন্য ডাটা নেব, কারেন্টটা মেজার করব। অর্থাৎ এখানে এখন একটা সোর্স আছে, ঠিক আছে, একটা সোর্স মানে 100 ভোল্টে কত ডাটা আছে, 100 ভোল্ট। ভোল্টের জন্য আমরা কারেন্ট কত পাই দেখে নেব। 0.4 এম্পিয়ার। স্যার এখানে তো স্যার ভেরিয়েক দুইটা আছে, আমরা কোনটার সাপেক্ষে এই ভোল্টেজটা বা এমিটার বের করতেছি? ভ্যারিয়েক তো একটাই আছে, ভ্যারিয়েক দুটো থাকবে কেন?
আমি তো বললাম যে সোর্স ভোল্টেজ সোর্স একটাই, একটা ভেরিয়েকেই আমরা ওখান থেকেই আউটপুট থেকে দুইটা কানেকশন দিচ্ছি এবং একটাই ভেরি করতেছি, একটা সোর্সের এখান থেকে দুইটা কানেকশন দেওয়া, ভ্যারি একটাই করতেছি, একটাই, কারণ এখান থেকে এটা ভ্যারি করলে দুইটাই তো 100, বুঝতে পারছো? জি স্যার। এই যে আবার ভ্যারি করতেছি, দেখো ভ্যারি করে একটু আগে চলে গেছি। একশো ভোল্টের জন্য আমরা পাচ্ছি 0.48। আমরা 150-এর জন্য দেখবো যে কত কারেন্ট আসে, ভ্যারিটাকে বের করবো। সোর্স ভোল্টেজ এখন নেব 150, কারেন্ট আসবে 0.7, এখন 200 ভোল্ট দিব। ভোল্ট, কারেন্ট আসতেছে আমার 1। এখন আমরা সার্কিট দেখো, এই সার্কিটটা নিচের সার্কিটটা একবারে শেষেরটা কানেকশন দিব। তো দেখো এখানে একটা যে কাজটা করছি, জাস্ট এখানে ছিল সবগুলো তো এখানেই ছিল, তো এখানে R2টা জাস্ট ওখান থেকে দেখো সোর্সের উপরে একদম উপরে R2টা পজিটিভে চলে গেছিল, অর্থাৎ R2 থেকে এদিকে চলে গেছিল জাস্ট, আর এটাই থাকবে। এখন এখানে আমরা কি করব, আমরা R2 কে পজিটিভে না নিয়ে R2 এর সাথে এটা নিউট্রালে নিয়ে নেব। R2 যেটা পজিটিভে যাবে, R2টা পজিটিভে না নিয়ে R2টা নিউট্রালে নিয়ে নেব। দেখো নিউট্রাল পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে শর্ট করা, এমিটারে নিতে পারি অথবা R2টা নিউট্রালে নিয়ে নিতে পারি। তার মানে এই সোর্সটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এই কাজটাই আমরা জাস্ট করছি, একই জিনিস, জাস্ট R2টা খুলে নিউট্রাল, আর এখানে R1টা খুলে পজিটিভ থেকে খুলে নিউট্রালে নিয়ে নিছি। আর সোর্সটা আমার একটাই আছে, একটা থেকেই তো আমরা দুইটা সাপ্লাই দিছি। এই দেখো R2 যেটা আমার সোর্সে যাচ্ছিল ওটা আমার নিউট্রালে যাবে, এই নিউট্রালে।
নিউট্রালে চলে গেছে, আগে ছিল উপরে এখন নিচে, তার মানে একটু শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে ওভারঅল সার্কিট। দেখো এটা R1, এটা R2, এটা R3, এটা R2, সরি এটা R2, আর এটা ভোল্টেজ ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা চেক করতেছি ভোল্টেজ আছে কিনা, আর এটা হচ্ছে অ্যামিটার দিয়ে কারেন্টটা চেক করতেছি। এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। তো আমরা ভেরিয়েক একটা ইউজ করছি, একটা ভেরিয়েক থেকেই আমরা এক সাইডে সাপ্লাই দিছি আর ওইটা থেকে আরেক সাইডে সাপ্লাই দিছি। R1 এ দেখো ভেরিয়েক থেকে এই ভেরিয়েক থেকে R1 এ, R3 তে এই ভেরিয়েক থেকে দিছি। আর যদি আরেকটা টেবিল ইউজ করতাম তো ওই পাশে যে টেবিল আছে দেখো ওই পাশে এই টেবিলটা থেকে আমাদের নিয়ে আসতে হতো, তো অনেক লম্বা তার দরকার হতো। একটা থেকে যদি দেওয়া যায় তাহলে আর দুটো আনা দরকার হতো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা 100 ভোল্টের জন্য আবার সাপ্লাই দেব। এটা হচ্ছে 100 ভোল্ট। পয়েন্ট 55 বলা যেতে পারে, পয়েন্ট 5 একটু বেশি। আর 9 এখন 150 ভোল্ট করবো। Point 9 something. পঞ্চাশের জন্য দুইশো ভোল্ট। কাছাকাছি দেখলে তোমরা এই ডাটা দেখতে পারতাম, এখানে ডাটা ভাবে দেখা যায় না। মোবাইলে ক্যামেরাটা সামনে থাকে। দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্ট, এটা এখান থেকে আমরা এরর ক্যালকুলেশন করব। উইজার্ড আইএন বের করে নিবা, দুটো যোগফল এখানে দুটো যোগ করে এটা বের করে নিবা, এটা কাছাকাছি হবে, পরে পার্সেন্টেজ অফ এরর বের করবা। এই হচ্ছে আমাদের আজকের ল্যাব। আর কোনো কোশ্চেন আছে আজকে ল্যাবে? স্যার ক্লাসরুমে স্যার এই এক্সপেরিমেন্টের ভিডিওগুলো দিতে চেয়েছিলেন স্যার। তোমাদেরকে তো মনে করে দিতে বলছিলাম মনে হয়, তোমার তো আমাকে মনে করে দাওনি। আমার তো এটা নিয়ে যেতে মনে থাকে না, এটা ল্যাপটপে আছে বাসায়। তো এটা এখানে তো তোমার এখানে বাসা থেকে যদি দিতে চাই অনেক স্পিড কম এখানে, আর 1.5 GB 2 GB মতো ফাইল, এক একটা ভিডিও অনেক টাইম লাগে আর কি, বুঝছো। তো ওই জন্য তোমরা যদি আমাকে রবিবারে সকালে তোমাদের সিআর কেউ অথবা আমাকে ফোন দিতে পারো, তাহলে
8:30 বা 9টার দিকে, তাহলে আমি অফিসে যাওয়ার সময় এই ভিডিওগুলো পেন ড্রাইভে নিয়ে যাব। অফিসের যে কম্পিউটার আছে ওখানে ভালো স্পিড আছে, ওখান থেকে আমি তোমাদের ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে পারবো। বুঝতে পারছো? আমাকে একটু মনে করাই দিতে হবে। আমি এটা রবিবারে, তুমি আমি তো শনিবার ছুটিতে থাকবো, রবিবারে আমাকে একটু মনে করাই দিবা, ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ল্যাব এই পর্যন্তই। তোমাদের কার কোনো কোশ্চেন আছে? নাই? আছে? না স্যার। তো 1.5 এর কেউ ক্লাস করো আমার? আমার ক্লাস 1.5 এর কেউ ক্লাস করো? স্যার 1.5 নাই তো স্যার, 1.8 আছে দুইজন। 1.8 না? জি স্যার। আচ্ছা, তাহলে মনে হয় অন্য 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 ক্লাসে আছে, এটাতে নাই। আচ্ছা, আমরা একটু পড়াশোনা করি। আমাদের যেহেতু লাস্ট ক্লাসটাও কারেন্ট চলে গেছিল, নিতে পারি নাই। হালকা একটু পড়াশোনা করি। কি পড়াচ্ছিলাম তোমাদের? হ্যালো, তোমাদের কি এনার্জি আছে? ক্লাস করতে পারবা? স্যার ক্লাসটা অন্য সময় নিলে ভালো হয় স্যার। স্যার অন্য সময় ক্লাস নিয়ে পরে নিলে ভালো হয় স্যার। অন্য সময় ক্লাস নেন স্যার। কখন করবা? স্যার রাত্রে দিয়ে তাহলে এক কাজ করি, আমি ঢাকা থেকে আসি, ছুটি থেকে আসি, পরে এক সময় রাতে ক্লাস নিব না, ঠিক আছে? সন্ধ্যার পরে জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। কয়টার দিক স্যার? ইনশাআল্লাহ স্যার। জানাই দেবো, ঠিক আছে? স্যার সোমবারের ক্লাসটা কি হবে? হ্যাঁ, সোমবারে হবে, অবশ্যই ক্লাস হবে। শনিবারের ক্লাসটা হয়তো বা তোমাদের হবে না, তোমাদের হাতুর মালিক স্যারের ক্লাস ছিল, উনি হয়তো বা নিতে পারবে না। আর যদি নেয় তাহলে তো নিবেই, আর যদি না নেয় তাহলে ওকে বলবো না, আমি রিশিডিউল করে নিতে, অথবা যদি না নিতে পারে তাহলে আমি রিশিডিউল করে রাতে ক্লাস নিয়ে নিব, মাগরিবের পরে এক সময়। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।